বক্তব্য রেখেছিলাম এই অচল বাংলাদেশ সচল হবে, এই দুঃশাসনের বাংলাদেশ সুশাসনে পরিণত হবে যেদিন তারেক রহমান আসবে। মাননীয় স্পিকার, এই কথাটি বলেছিলাম সেদিন। এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশে যেমন জ্বালানি সংকট তেমনি বৈশ্বিক অস্থিরতা, এবং এই অস্থিরতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেইভাবে দক্ষতার সহিত এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকে বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টি বিরল। এবং এই জায়গাটাকে কেউ কেউ হয়তোবা বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে যেন এই পরিবেশটা যেন বজায় না থাকে। সুতরাং আমরা যেন একটু সবাই সজাগ থাকি, আমরা যেন একটু সতর্ক থাকি, সেই দিকটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যা আস্থা এবং বিশ্বাস রেখেছেন, এবং এই নির্বাচনে সেটি হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেটি এদেশের মানুষ প্রমাণও করেছেন। মাননীয় স্পিকার, নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব 2026 যে তালিকাটি প্রকাশ হয়েছে, সচরাচর এই ধরনের তালিকা প্রকাশ হলেও মাত্র 2 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব যা ফুটিয়ে তুলেছেন এবং সেখানে তার নামটি স্থান পেয়েছে, এটা দেশের গৌরব। এটা আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বের কারণেই এটা আজকে সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 3.5 বছর দেশ শাসন করেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি, তার দূরদর্শিতা, ওনারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান অনুসরণ করছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে। একই পরিবারের একজন প্রধানমন্ত্রী, আরেকজন হলেন এখনকার প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন রাষ্ট্রপতি। এটাও কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। ইচ্ছা করলেই একটা পরিবারের মধ্যে 3 জনেই একটা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, দেশের নেতৃত্ব দিবেন, সহজে চোখে পড়ে না। মাননীয় স্পিকার, একটা দেশবান্ধব, জনবান্ধব, গণবান্ধব সরকারের পক্ষে যদি উনি কাজ না করতেন, তাহলে ওই পরিবারের পক্ষে এই যে অবস্থানটুকু তুলে ধরা, এটা হয়তো বা সম্ভব হতো না। মাননীয় স্পিকার, কিন্তু ওই পরিবারের মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, সেটি আজকে প্রকাশ পেয়েছে তাদের পারিবারিক ধারাবাহিকতার মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি 9ম জাতীয় সংসদে ওই আসনটিতে ছিলাম। বিরোধী দল আজকে যেখানে বসছেন সেখানেই ছিলাম। একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছি। বক্তব্য দিতে অনেক সময় ভয়ে আমাদেরকে বক্তব্য দিতে হতো। এই পার্লামেন্টে আমাদেরকে আঙ্গুল দিয়ে, আমাদেরকে টার্গেট করে থ্রেট পর্যন্ত করা হতো, তারপরেও বক্তব্য রেখেছি সেদিন। মাননীয় স্পিকার, বক্তব্য রেখেছিলাম এই অচল বাংলাদেশ সচল হবে, এই দুঃশাসনের বাংলাদেশ সুশাসনে পরিণত হবে যেদিন তারেক রহমান আসবে। মাননীয় স্পিকার, এই কথাটি বলেছিলাম সেদিন, তাই হয়েছে। আজকে মাত্র 2টি মাস তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি ভুল ধরবেন, কিন্তু ভুলের পাশাপাশি কতটুকু শুদ্ধ, কতটুকু উত্তম, সেটাকে আগে বলে আমার ভুল ধরা উচিত। মাননীয় স্পিকার, আজকে তারেক রহমান তিনি আমাদের নতুন পথ দেখিয়েছেন, কিভাবে ফ্যামিলি কার্ড, কিভাবে কৃষি কার্ড, কিভাবে এই যে পিতার মতো একটা জনপ্রিয় কর্মসূচি, খাল খনন কর্মসূচি নিয়ে আসতে হয়, এবং 60 দিনে 60টা কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হয়। পজিটিভ রাজনীতি কিভাবে করতে হয়, ওই যে পিতার মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শিতা নিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস আজকে এই হাউজে
সর্বসম্মতি কমে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, বাধা আসবে, বিপত্তি আসবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু ঐক্যবদ্ধতাই আমাদের আসল হাতিয়ার। মাননীয় স্পিকার, আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই, দেখতে পারবো মাননীয় স্পিকার, যদি তার হাতটাকে আমরা বেশি বেশি শক্তিশালী করি। মাননীয় স্পিকার, তিনি বলেছিলেন নির্বাচনটা কঠিন হবে। আপনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, মাঠে গিয়ে বুঝেছি আসলে যে নির্বাচনটা কঠিন। এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো মাননীয় স্পিকার, বুঝতে পারি নাই। আমি অনুরোধ করব, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে, গত 1.5 বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি, হয়তো পাওয়া যাবে এই টাকাগুলো কোত্থেকে এসেছে। মাননীয় স্পিকার, করা উচিত, কারণ নির্বাচনে আচরণবিধিতে থাকবে আপনি কত টাকা খরচ করতে পারবেন, আর মাঠে গিয়ে দেখবো কত টাকা খরচ হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কথায় বলি একটা, কাজে হচ্ছে আর একটা, এবং এই নির্বাচনে আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ডিবি অফিসে তাদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে মনোবল দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি প্রকৃত নেতারা এবং সেই সংগঠনের নামে যদি তারা এই দেশের, মাননীয় মন্ত্রী আপনি 2 মিনিটে কনক্লুড করেন। আমি শুধু এটাই বলবো, তারা যদি আরেকটা রাজনৈতিক দল না করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেই থাকতেন, তাহলে ওই পাড় আর এই পাড়ের মাঝখানে আজকে তাদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি হতো। মাননীয় স্পিকার, কিন্তু তা হয় নাই। একটা নতুন রাজনৈতিক দল ওনারা করেছেন, কিন্তু সেই সুযোগটা ওনারা নিতে পারেন নাই। সুযোগটা নিতে পারতেন, হয়তো সরকারি দল এবং বিরোধী দলকে তারা পরামর্শ দিতে পারতেন খুব পজিটিভলি। কিন্তু কেন এই যে গত 1.5 বছর নির্বাচনের আগে কিছু স্বার্থের কারণে, আমার মনে হয় এটাও একটু আমাদের চিন্তা করা উচিত। আসলে ছাত্র রাজনীতির সুবাদে, আন্দোলনের সুবাদে সেখান থেকে কোনো সুযোগ নেওয়া যায় কিনা, আমার মনে হয় কিছুটা সুযোগ কেউ না কেউ নিয়েছেন। সেটা আমাদের জন্য ক্ষতি হয়েছে মাননীয় স্পিকার, দেশবাসীর জন্য ক্ষতি হয়েছে আজকে। তাই আমি বলবো, জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে যেখানে সরকার ও বিরোধী দল মুখোমুখি একটা পরিস্থিতি তৈরি হয় না। এই সুযোগটা দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন প্রতিটা লাইন, প্রতিটা শব্দ কোনোভাবেই যেন নড়চড় না হয়, সেইভাবেই আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার।